হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঙ্গে শর্মিষ্ঠা। সঙ্গে শর্মিষ্ঠা একটা নতুন সেগমেন্ট আনতে চলেছে, মানে আমি শর্মিষ্ঠা তোমাদের সামনে একটা নতুন সেগমেন্ট আনতে চলেছি, আস্কিং হিম সিরিজ 1, 2, 3, 4 এক্সেট্রা। এবার আস্কিং হিম কনসেপ্টটা কীরকম, মানে হচ্ছে আমি ধরো হাজব্যান্ডের সাথে যে আলোচনাগুলো করি ডিফারেন্ট টপিকস নিয়ে, কখনো হয়তো ইন্টারন্যাশনাল পলিটিক্স, কখনো আইফোন, কখনো এটা ওটা সেটা, ডিফারেন্ট টপিক সকলের বাড়িতেই সকলের সাথেই এই ধরনের কথাবার্তাগুলো হয়ে থাকে। তো ভাবলাম যেহেতু ডেলি বেসিসে সবসময় ব্লগ দেওয়া সম্ভব হয় না, তো এগুলো নিয়ে যদি একটা পার্টিকুলার সেগমেন্ট করা হয় ঠিক কেমন লাগবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ সত্যি বলতে কি যে এই বিগত কয়েকদিন ধরে ইউএসএ যে নতুন ইলেক্টেড প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প, আমরা আশা করছি আমাদের ইন্ডিয়ার জন্য খুব ভালো একটা সময় এসছে। মিনওয়াইল আবার এটাও দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ লাগতে চলেছে, প্রায় অলরেডি অ্যাম্বাসি বন্ধ করার নির্দেশ দিয়েছে, এবং আবার একসাথে পুতিন আমাদের দেশে আসছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তিনি আমাদের দেশে ভিজিটে আসছেন। তো সব মিলিয়ে একটা অদ্ভুত একটা সিচুয়েশান রয়েছে, চলছে, এবং যেটা নিয়ে আমি সবসময়তেই দেখছি টিভিতে। আমার হাজব্যান্ড ডক্টর শতদ্রু মহাপাত্র কিছু না কিছু নিউজ দেখতেই চলেছে, নানা রকম ওপিনিয়ন প্রকাশ করছে। তো আমি ভাবলাম যে চলো ওর সাথে যদি একটা এই নিয়ে আলোচনা করতে থাকি, কারণ ও ইন্টারন্যাশনাল পলিটিক্সটা সত্যিই বোঝে। আমি সত্যি বলছি বুঝি না, আমি ইন্ডিয়ান পলিটিক্স খুব ভালো বুঝি, বা একটা সময় এটা নিয়ে অনেক বেশি চর্চায় থাকতাম, যেটা এখন আর হয় না, কিন্তু যেটা হয় ওয়ার্ল্ড পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স সত্যি সে ভালো বোঝে, এবং সেটা নিয়েই ভাবছি একটা সেগমেন্ট করি, এবং এটাই হবে আমাদের সিরিজের ফার্স্ট ওয়ান, মানে যেটা হচ্ছে আস্কিং হিম সিরিজ 1। সুতরাং তোমরা ফলো করতে থাকো। আমি ওকে কী কোয়েশ্চেন করব না করব টোটালি আনস্ক্রিপ্টেড, কিচ্ছু ভাবিনি, কিন্তু হ্যাঁ এটাই হচ্ছে মূল বিষয় যে রাশিয়া, ইউক্রেন, ইউএসএ, মানে এদের মধ্যেকার ইকুয়েশনটা কি, কে আসলে কে গেলে আমাদের জন্য কতটা ভালো, কারণ মোরওভার উই আর অল রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সো আমাদের কোনটা ভালো হবে। অবশ্যই হি ইজ নট ইনটু ইন পলিটিক্স, বাট যেটা হয় যে থট প্রসেস বা এক্সপেরিয়েন্স, বা হয় যে অনেক বেশি এই জিনিসটা নিয়ে নলেজ থাকলে তার একটা মতামত ডেফিনেটলি গুরুত্ব পায়। তো চলো তোমরাও জানিও তোমাদের কি মতামত, এবং এরকম ধরনের যদি তোমরা নেক্সট আরও কিছু টপিক তোমাদের মাথাতেও আসে যে দিদি তুমি এই ব্যাপারটা নিয়ে গল্প করো, বা এই ব্যাপারটা নিয়ে তুমি দাদার সাথে আলোচনা করো, তাহলে মনে হয় সেটা ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে জানিও, সেটা নিয়ে অবশ্যই হবে। আবারও বলছি এটা কিন্তু টোটালি আনস্ক্রিপ্টেড একটা ভিডিও হতে চলেছে। চলো এটা নিয়ে তাহলে জিজ্ঞেস করি যে কী বৃত্তান্ত রিগার্ডিং ইউএসএ, ইন্ডিয়া, রাশিয়া অ্যান্ড ইউক্রেন। সো থাকো এবং শুনতে থাকো যে এই ব্যাপারে তার মতামতটা ঠিক কি। এই যে গত দুদিন ধরে, মানে আজকাল মোটামুটি যেটুকু নিউজ দেখছিলাম আর কি, এই রাশিয়া ইউক্রেনের একটা যুদ্ধ, হঠাৎ করে এম্বাসি বন্ধ করে দেওয়া, এই যে ব্যাপারগুলো হচ্ছে, তো সেটার জন্য আমেরিকান এম্বাসি বন্ধ করেছে কিয়েভে। হ্যাঁ, কিয়েভে তো বন্ধ করে দিয়েছে অলরেডি, আজকে যেটা নিউজে দেখা যাচ্ছে। তো সেটাতে কি মনে হয়, মানে হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন কেন তৈরি হলো? হঠাৎ করে অনেকদিন ধরে হচ্ছিল না অবশ্যই, কিন্তু সেটা তো একটা ভালো হয়ে গেছিল, অনেকটা সিচুয়েশন ভালো হয়নি। বেসিক্যালি দেখো, রাশিয়া ইজ উইনিং দ্য ওয়ার, এটা নো ডাউট অ্যাবাউট। আর এখন প্রবলেমটা হচ্ছে, তুমি তো জানো সারা পৃথিবীতে যুদ্ধের কারণটা কি, একটাই দেশ বলবো না, এখন তো দেশটা আসল সত্যিটা বেরিয়ে আসছে, সেটা হচ্ছে তোমার ডিপ স্টেট। আমেরিকাতে দেখো, আমেরিকার একটা সোকল্ড, আমি চিরকাল এটা বলেছি, আগে আমাকে কেউ বিশ্বাস করতো না, আমেরিকা ইজ নট আ ডেমোক্রেসি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এটা বললে লোকে মজা ওড়াতো, হাসতো, এবং এই নিয়ে আমার তর্ক হয়েছে। দিল্লিতে যখন আমি ছিলাম তখন বহু লোকের সঙ্গে তর্ক হয়েছে যে ওরা বলছে যে আমেরিকা ইজ দ্য মোস্ট আইডিয়াল ডেমোক্রেসি ইন দ্য হোল ওয়ার্ল্ড, আর আমি বলছি নো, ইটস নট ইভেন আ ডেমোক্রেসি, ইটস দ্য মোস্ট সফিস্টিকেটেড ভার্সন অফ পাকিস্তান। এখন আমি সেটা আরো বলবো, আরো ফার্দার, আমেরিকার একটা একটা সামনে দেখানোর গভর্নমেন্ট একটা আছে, ঠিক আছে, আর একটা শ্যাডো গভর্নমেন্ট আছে, ডিপ স্টেট। এটা বহু আগে থেকে বলেছি, আমার বেস্ট গেস্ট ছিল, এবং দ্যাট গেস্ট টার্ন আউট টু বি কারেক্ট উইথ টাইম। হওয়ারই ছিল, আমি কনফিডেন্ট ছিলাম সে ব্যাপারে। এই যে ডিপ স্টেট যেটা আছে, যারা বেসিক্যালি কম্প্রাইজ অফ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স প্লাস তোমার কি বলে ফেডারেল রিজার্ভসের টাকা রাখে, এবং
নাম নেব না, অনেক বড় বড় কোম্পানি প্লাস বড় বড় তোমার যারা ফান্ডিং করে, তারা বেসিক্যালি তোমার কোনো এক কারণে, ঠিক আছে, তারা এই যুদ্ধটাকে জিয়ে রাখতে চায়। কারণ যুদ্ধটাকে জিয়ে রাখলে প্রফিট আছে। wherever there is war there is profit and peace always comes at a price। এই জন্য ওরা চায় যে রাশিয়ার সঙ্গে অলওয়েজ একটা কনফ্লিক্ট থাকুক। ওরা সবসময় রাশিয়াকে টুকরো টুকরো করে ভেঙে দিতে চায়, সেটারই ফল। এবং রাশিয়া যে ধোয়া তুলসী পাতা বা কোনো দেশ, দেখো একটা কথা বলি, জিও পলিটিক্সের সব দেশ তার নিজের স্বার্থটা দেখে। একমাত্র এককালে ভারতবর্ষ তার নিজের স্বার্থটা দেখতো না। তুমি তার কারণ জানো, আমার অ্যাসোসিয়েশন উইথ বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন যাদের সঙ্গে কাজ করেছি এবং ভারতের ইতিহাস নিয়ে কাজ করেছি, তুমি সেটা ভালো করেই জানো। তো বেসিক্যালি ভারত ইন্দিরা গান্ধীর আগের অবধি আমি বলবো নিজের স্বার্থ বুঝতো না। কিছুটা পাল্টেছে ইন্দিরা গান্ধী আসার পরে, কিন্তু এখন সেটা ম্যাক্সিমাম পিকে গেছে। ভারত মোদির আন্ডারে নিজের সার্বভৌমত্ব এবং নিজের স্বার্থটা সবার আগে দেখে, এবং দ্যাটস দ্য ওয়ে ইট শুড বি, রাইট? কিন্তু এর আগে, বহু আগে আমি বলছি, সেটা ছিল না স্বাধীনতার পর। এবার জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, যে কোনো দেশ দেখবে তার নিজের স্বার্থটা কতটা আগে, কিন্তু ইউক্রেন কতটা সেটা দেখছে আই ডাউটেড। তো এখন ইউক্রেন আমেরিকার থেকে তোমার ওই লং রেঞ্জ মিসাইলগুলো নিয়েছে, আমেরিকা গিফট করেছে বাইডেন শেষ যাওয়ার আগে তোমার বলে দিয়ে গেল, ভাই আমি যতই পাগল হই আমার আত্মাটা তো শয়তানের কাছে বিক্রি করে দিয়েছি না। তো বাইডেন বেসিক্যালি একটা ইভিল পার্সন আমার মতে। এবং সেই যে ওরা যে মিসাইলগুলো সাপ্লাই করলো, অ্যাটাক করলো রাশিয়াকে, ন্যাচারালি রাশিয়া এখন রিটালিয়েট করবে, সেই ভয়তে এখন এম্বাসি বন্ধ করে পালাই অবস্থা। জানেন দে আর ভেরি অ্যাওয়ার, এগুলো সব ট্যাকটিক্যাল হয়, কিন্তু ক্ষতিটা কার হয় জানো তো? সাধারণ মানুষগুলো যারা গ্রাউন্ডে আছে, যারা কিন্তু বেসিক্যালি ওয়ারের ওয়াও বোঝে না, সেটা দুর্ভাগ্যের। কিন্তু এই যে ধরো এই একটা রাশিয়ার সাথে যে একটা মানে আমাদের নরেন্দ্র মোদী বা ভারতের একটা ভালো সম্পর্ক ছিল, সেই জায়গাটাই কি কোনোভাবে এফেক্ট করবে বলে মনে হয়? আমার ধারণা না, চিরকালই হবে না। কারণ ভারত কোনোকালেই সোকল্ড ইউক্রেন বা ওয়েস্টার্ন লবির সঙ্গে খুব একটা ক্লোজ ছিল না। কারণ সেই জবে থেকে ভারত পাকিস্তানের কনফ্লিক্ট, আমি স্বাধীনতার পর থেকেই বলছি, তবে থেকে কিন্তু একটা জিনিস নোট করবে, ওয়েস্ট অলওয়েজ কিন্তু, ভারত ডেমোক্রেসি হওয়া সত্ত্বেও ওয়েস্ট অলওয়েজ কিন্তু সাপোর্ট করেছে কাকে? তোমার ওয়ার মঙ্গরিং ডিক্টেটরশিপ পাকিস্তানকে। তো ভারতের সঙ্গে ওয়েস্টের অত সম্পর্ক কোনোকালেই সোকল্ড মানে বেস্ট অফ দি বেস্ট নয়। সেটা রাশিয়ার সঙ্গে ডেফিনেটলি কিছুটা হলেও পার্সোনাল টাচ আছে। তো অবভিয়াসলি আমি বিশ্বাস করি রাশিয়া, পুতিন কদিন বাদেই ভারতে আসছে সফরে, তো অবভিয়াসলি এটাই প্রমাণ করে যে কতটা ক্লোজ আপাতত। বাট আবার বলছি, জিও পলিটিক্যাল রিলেশনশিপস কখনো তোমার ব্যক্তিগত রিলেশনশিপের মতো নয়। ঝগড়া হয়ে গেল, কালকে বন্ধুত্ব হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল, কথা শুরু হলো, সবাই স্বার্থটা থেকে এগোয় এখানে। কিন্তু ধরো এই যে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প রয়েছে, তার অ্যাক্টিভিটিটা ঠিক কি হবে? কারণ যেখানে দাঁড়িয়ে তো বিশ্ব শান্তি সব দেশই চায়। হ্যাঁ, মানে আমার মনে হয় ট্রাম্প চাইছে বেসিক্যালি যুদ্ধটা না এসকালেট করতে। কারণ ট্রাম্প থেকে আমেরিকা ফার্স্ট পলিসিতে বিশ্বাস করে, যেটা দ্যাটস আ ভেরি গুড থিং। রিপাবলিকানরা করে, রিপাবলিকানরা পার্টিকুলারলি, আমি ট্রাম্পের কথা বলবো, রাশিয়াকে বিভৎস শত্রু হিসেবে দেখে না। এবং ট্রাম্প যদি আসে, যেমন প্রমিস করেছিল আর কি, 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করে দেবে, যেটা অবভিয়াসলি সম্ভব না, ওরা একটা পলিটিক্যাল একটা ক্যাম্পেনের অঙ্গ ছিল। বাট ট্রাম্প পুরো অ্যাক্টিভলি যুদ্ধ বন্ধ করতে পারে, কিন্তু বাইডেনের যে ক্ষতিটা করে দিয়ে গেল, তারপরে আই ডাউটেড কি কতখানি কি হবে না হবে, কি এসকালেট করতে পারে টু ওয়ার্ল্ড ওয়ার 3, ইউ নেভার নো। তার মানে বলা বাহুল্য জেলেনস্কি একেবারেই বিক্রি হয়ে গেল বাইডেনের কাছে। জেলেনস্কি তো প্রথম কথা ইলেক্টেড প্রেসিডেন্ট নয়। না, সেটা নয়। তুমি জানো সেটা? হ্যাঁ, সেটা নয়। জেলেনস্কি আসলে ইউক্রেনিয়ান টিভিতে অ্যাক্টর ছিল। 2018-তে আমি যখন গেছিলাম ইউক্রেনে, যখন কিয়েভে গেছিলাম, তখন জেলেনস্কির গভর্নমেন্টের আন্ডারে আমি যাই আর কি 2014 থেকে। সেই সময় সিচুয়েশন কেমন ছিল? দুর্দান্ত। ইউক্রেনকে আমেরিকা প্রচুর ফান্ডিং। দেখো, ইউক্রেন প্রথম কথা তোমায় বুঝতে হবে, এটা এক্স সিআইএস কান্ট্রি বলা উচিত। এবং আস্তে আস্তে ন্যাটো চাইছে তোমার কি বলে ইউক্রেনে ঢুকি, ইউরোপের মেজরিটি অঙ্গটা নিয়ে রাশিয়ার বর্ডারে গিয়ে রাশিয়াকে আঘাত করতে। তো ইউক্রেন ডেফিনেট নিজের স্বার্থটা এখানে দেখবে, সে বলবে যেহেতু আমার প্রফিট দিচ্ছে আমেরিকা, তা আমেরিকার সঙ্গে হাত মেলাই। এবং অনেক ডিপার পলিটিক্স আছে এখানে, অনেক তোমার পয়সাবার লোকেদের এখানে চাল আছে, যারা কিনে জেলেনস্কিকে বসিয়েছে অ্যাজ আ পাপেট, বসিয়ে তোমার কি বলে প্রেসিডেন্ট করেছিল এবং চেয়েছিল যে ইউক্রেন আমেরিকার কাছাকাছি আসুক, ন্যাটোর একটা মেম্বার হোক, যাতে ওরা
নিজে বেনিফিট রিপ করতে পারে, কিন্তু ইউক্রেন কিন্তু ধোয়া তুলছে কথা নয়, ওটা কিন্তু খুবই করাপ্ট কান্ট্রি, তোমার এটা জানতে হবে। সিআইএস কান্ট্রি প্রত্যেক কটাই দেখো করাপশন হবে, যেখানে পাওয়ার আছে করাপশন হবে, কিন্তু আমি পার ক্যাপিটাল রেশিওতে বলছি তো কথা। তো জেলেন্সকি তোমার কি বলে বিধানের ফাঁদে পড়ে গেল, বিধান এতে পড়ে গেল, ওটা নয়, বেসিক্যালি এটা হওয়ারই ছিল। জেলেন্সকি তোমার ইলেক্টেড প্রেসিডেন্ট তো নয় না, কিন্তু নয়, কিন্তু ধরো একটা রাশিয়ার একটা সেই অর্থে রাশিয়ার কাছে তো অনেকটাই কম শক্তিশালী দেশ ইউক্রেন, মানে রাশিয়ার একটা পকেটে বলা যেতে পারে রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ মানে যাই হোক, এবার সেখানে দাঁড়িয়ে তাহলে জেলেন্সকি মানে হঠাৎ করে এরকম আমেরিকার সঙ্গে হাত মেলালো, তাও আবার তাদের সাহায্যের ওপর ভরসা করে, সেটা তোমার কি মনে হয়? যে সাহায্য করবে তার সঙ্গে হাত মেলাবে, আমেরিকার এখানে স্বার্থ আছে, তার পার্সোনাল কোনো পার্সোনাল এখানে কিছু নয়, এটা তোমার পার্সোনাল ডেফিনেটলি অনেকটা। জেলেন্সকি অলরেডি বিলিয়নিয়ার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, তো পার্সোনাল কি পার্সোনাল না আমি বলবো না, তবে ডেফিনেটলি একটা মোটিভ তো আছে, অল্টারিয়ার মোটিভ একটা আছে, তোমার কি বলে নিজের ক্ষমতাটাকে বজায় রাখা। কারণ জেলেন্সকিকে তো আমেরিকায় এনেছিল সিআইএ কুপ করে 2014 সালে, হ্যাঁ 14, এই 12 থেকে ঝামেলা শুরু হয়েছিল, যখন আমি ফেরত চলে আসি থেকে 14 অবধি তোমার কুপ চলেছিল করে জেলেন্সকিকে আমেরিকা দায়িত্ব নিয়ে আনে আর কি, তোমার সিআইএ কুপ করে তোমার এক্সিস্টিং যে প্রেসিডেন্ট ছিল তাকে তাড়িয়ে রাশিয়াতে পাঠিয়ে দিয়ে ইউক্রেনকে হাতের দখলে আনে। তো জেলেন্সকি ইজ অলওয়েজ আ ফ্রেন্ড অফ আমেরিকা। যাই হোক, আমরা এটাই চাইবো যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কোনোভাবেই যাতে না হয়। যেটা ভয়ের সেটা হচ্ছে তোমার নিউক্লিয়ার ওভারে এসকালেট না করে। তোমার তো ইন্টারেস্ট নেই এগুলো জানো না, এটার জন্য ইন্টারেস্ট যে আমি যে ওয়ার্ল্ড ইকোনমি মানে ওয়ার্ল্ড পলিটিক্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স খুব ভালো বুঝি সেরকমটা নয়, কিন্তু যেটাই হোক যুদ্ধের পক্ষে আমি নয়, মানে সেটা ইন্ডিয়া পাকিস্তান হোক বা যুদ্ধ তো হচ্ছে, ইসরায়েলের যুদ্ধ চলছে, হ্যাঁ মানে যে কোনো দেশের সঙ্গে যে কোনো দেশেরই যুদ্ধটা কখনো কাম্য নয়। কারণ হয় কি, মানে টপ মোস্ট লেভেলে যুদ্ধগুলো চলে কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হয়। সো হিয়ার গোজ দ্য সেইং দ্যাট whenever there is profit in war there is no place for any peace. হতে পারে না বলতে, যতক্ষণ যুদ্ধে বেনিফিট আছে, লাভ আছে, শান্তির কোনো জায়গা নেই। সেটা ঠিক কথা, ঠিকই বলেছ। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো একটা কনভারসেশন হলো। এটা কিন্তু একদম সত্যি কথা যে পলিটিক্সে কেউ কারো নিজের নয় এবং সকলেই শান্তি চায়। তো সব মিলিয়ে ইকুয়েশনটা একটু গোলমেলে, মানে ডেফিনেটলি পুতিন আসছে, সেটা হয়তো আমাদের দেশের জন্য খুব ভালো একটা ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প রয়েছে, সেটাও একটা খুব ভালো ব্যাপার। কিন্তু ওই যে বললাম, বিশ্ব শান্তি সকলেই চায়, আমিও চাই, আপনারাও নিশ্চয়ই চাইবেন কোনো দেশের সাথে কোনো দেশ যাতে যুদ্ধ না বাঁধে। এবং সত্যি বলতে কি, ইউক্রেনের মানুষজন মানে এই যারা ডাউন লেভেলে থাকে সাধারণ মানুষ, তারা কিন্তু সাফার করে। বেসিক্যালি কিন্তু টপ লেভেলে যারা অ্যাকচুয়ালি ওয়ারটা বাঁধায় তারা কিন্তু কোনো ধরনের সাফার করে না। সাফারটা করে বেসিক্যালি কিন্তু যারা আমাদের মতো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তো যাই হোক, এটাই বলবো, কোনো দেশের সাথে কোনো দেশের যাতে কোনো রকম ঝামেলা দ্বন্দ্ব বিবাদ না হয়, সাধারণ মানুষরা প্রত্যেকেই যাতে একটা পিসফুল লাইফ লিড করতে পারে, সেটাই চাইবো। যাই হোক, সকলে ভালো থাকুক, আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকি, সকলে মিলে ভালো থাকি, সবাই একটা শান্তির পরিবেশে যাতে বসবাস করতে পারি, এটাই কামনা করব। আর এটা বলবো, প্লিজ ডু শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব my YouTube channel and also get in touch to my YouTube channel to get more exciting videos. So আজকের মতো এইটুকু থাক, আবার খুব সামনেই আসতে চলেছে সিরিজ 2. Until then, goodbye, love you.